অবশেষে ক্ষমতা ফিরে পেতে চীন সফরে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়ঙ্কর বিপদে ফেসে গিয়ে পদত্যাগ করতে পারে তারেক রহমান। কি করবে এবার বিএনপি সরকার? সবকিছুই কি তাহলে ভেস্তে যাবে নাকি দেশ দখলে নেবে আওয়ামী লীগ? এদিকে শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করলো ভুটান। তাহলে কি আবারও দেশের দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব ফিরে পাবে শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 4 দিনের সফরে চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল 6টায় বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বেজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী 10 জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠকে। প্রিয় শেখ হাসিনা, হয়তো আজ অনেক মানুষ নীরব, হয়তো আজ অনেকেই প্রকাশ্যে কথা বলে না। আগস্টে নয়, শেখ হাসিনা ঠিক কোন মাসে ফিরছেন? আওয়ামী লীগেরাও অনেকে বিশ্বাস করেন না যে শেখ হাসিনা দেশে ফিরছেন। তাহলে শেখ হাসিনা ঠিক কবে ফিরছেন? ভেতরের খবর হলো, গতকালকে যখন এই ঘোষণা দেন সাজিস, তখন তিনি বক্তব্যে বলেছিলেন 100 উপজেলায় থাকবে, যার মধ্যে গোপালগঞ্জের একটা পৌরসভাও আছে। কিন্তু এই বক্তব্য দেওয়ার 1 ঘন্টার মধ্যে ডিসিশন হয়েছে চেঞ্জ, বাতিল করে দেওয়া হয়েছে গোপালগঞ্জ জেলার কর্মসূচি। গোপালগঞ্জ ছাড়া সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি। তার মানে ভয়টা গোপালগঞ্জে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বক্তব্য দিয়েছে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচার করা হবে আদালতের মাধ্যমে। এই কথাগুলো এবং এই বক্তব্যগুলো কিন্তু এমনি আসা, তাদের মনে ভয় কাজ করছে যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে রেখো, কোনোভাবে দমিয়ে রাখতে পারছি না। এই সার্বিক পরিস্থিতি নিয়েই গোয়েন্দাদের রিপোর্ট বিএনপিকে ভয় ধরিয়ে দিচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে এলো। আইনমন্ত্রীও বলেছেন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে, কিন্তু ব্যাপারটা এত সহজ না। আসুন একটু পেছনে তাকানো যাক। সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যুক্ত হয় 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ 3 আইনজীবী হাইকোর্টে রিট করেন। এই রিটের প্রেক্ষিতে 2011 সালের 10 মে আদালত ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে। রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালতের রায়ের রিভিউ চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও 6 ব্যক্তি আবেদন করেন। সেই রিভিউ আবেদনের রায়ে আদালত তার আগের রায় বাতিল করে দেয়, অর্থাৎ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ও বাতিল বলে এর আগে দেয়া আদালতের রায় বাতিল। ফলে ত্রয়োদশ সংশোধনী আর বাতিল থাকলো না। কিন্তু মুশকিল হলো, এর মধ্যে সংবিধানের পঞ্চদশ সংশোধনী হয়েছে। সেখানে ত্রয়োদশ সংশোধনীর অংশগুলো বাতিল করা হয়েছে। আদালত তার রায়ে পঞ্চদশ সংশোধনীর 6টি অংশ বাতিল ঘোষণা করেন। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির অংশটুকুও ছিল। যদি এমনটা হয়, তাহলে ত্রয়োদশ সংশোধনী আদালতের রায় অটোমেটিক্যালি সংবিধানে যুক্ত হওয়ার কথা এবং এ নিয়ে আর কথাও থাকতো না। কিন্তু আদালত পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করেনি। পঞ্চদশ সংশোধনীতে 54টি পরিবর্তন আনা হয়, এর মধ্যে মাত্র 6টি বাতিল করেছে আদালত। আপিল বিভাগও সেই রায় বহাল রেখেছে। সরকার এতদিন বলেছে আদালত যে সিদ্ধান্ত দেবেন তারা সে অনুসারে কাজ করবেন। আদালত সরকারের কাজ অনেক কমিয়ে দিয়েছে। আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিল আদেশটাই বাতিল করে দিয়েছে, অর্থাৎ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীটি রেখে দিয়েছে। কাজেই এখানে আর সংবিধান সংশোধনের প্রয়োজন থাকার কথা নয়। আগের নিয়মেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে। তবে মুশকিল হলো, বিএনপি নিজেই এখন আর আগের মতো তত্ত্বাবধায়ক সরকার চায় না। শুধু বিএনপি নয়, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই চায় না। জুলাই সনদের যেসব বিষয়ে সকল রাজনৈতিক দলের ঐক্যমত হয়েছে তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার একটা। জুলাই সনদে রাজনৈতিক দলগুলো বলেছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই করার জন্য একটা সার্চ কমিটি গঠিত হবে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় বিরোধী দলের প্রতিনিধি নিয়ে গঠিত হবে 5 সদস্যের সার্চ কমিটি। তাদের বেশিরভাগ যার বিষয়ে একমত হবেন তিনিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তবে এখানে মনে রাখা দরকার, জুলাই সনদে কিন্তু ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল থেকে নেওয়ার কথা, অর্থাৎ সেই হিসেবে সরকারি দল থেকে 2 জন আর বিরোধী দল থেকে 3 জন সার্চ কমিটি থেকে যাওয়ার কথা। আর বিরোধী দলের 3 জন যদি নিজেদের দলের কাউকে প্রধান উপদেষ্টা মনোনীত করেন, সংবিধান অনুসারে তাকেই সবার মেনে নিতে হবে। বিএনপি জুলাই সনদের এই ধারায় একমত হয়েছিল, স্বাক্ষরও করেছে। কিন্তু এখন কি বিএনপি বিষয়টি মেনে নেবে? আদালত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী রেখে দেওয়ায় কাজটা বিএনপির জন্য সহজ হলো। আদালতের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করার সুযোগ এসে গেল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। তিনি রাজি না হলে তার আগের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, তিনিও রাজি না হলে সর্বশেষ অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি, তিনিও রাজি না হলে তার আগের আপিল বিভাগের বিচারপতি, এরপরও না হলে রাষ্ট্রপতির বিবেচনায় যে কোনো যোগ্য নাগরিক, এবং তাও না হলে রাষ্ট্রপতি নিজেই। আগেই যেমন বলেছি, পঞ্চদশ সংশোধনীতে 54টি পরিবর্তন আনা হয়, এর মধ্যে মাত্র 6টি বাতিল করেছে আদালত। আপিল বিভাগও সেই রায় বহাল রেখেছে। বাকি যে 48টি পরিবর্তন আছে সেখানে কি আছে? এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূলনীতি বদল করা হয়। পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়েও আদালত সংবিধানের মূলনীতি বাতিল করেনি, অর্থাৎ কার্যত বাংলাদেশের সংবিধানের মূলনীতি এখন পর্যন্ত জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, ক্ষমতায় গেলে পঞ্চদশ সংশোধনী বাতিল করে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করবেন। যদি তেমনটি করা হয় তাহলে আরেক দফা সংবিধান সংশোধন করতে হবে। পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা রাখলেও সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়।
আর রাষ্ট্রধর্ম করা হয় ইসলামকে। এই সংশোধনীর মাধ্যমেই মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আদালত বাতিল না করায় বিষয়গুলো এখনো সেখানেই থেকে গেল। নিশ্চিতভাবেই বলা যায় এই সবগুলো বিষয়ের সাথে বিএনপি পুরোপুরি একমত হবে না। কাজেই বিএনপি হয়তো অচিরেই সংবিধানের সংশোধনী আনবে। সেক্ষেত্রে এটি হবে অষ্টাদশ সংশোধনী। এর মাধ্যমেই বোঝা যাবে বিএনপির রাজনৈতিক দর্শন কি। একই সাথে জুলাই সনদের কিছু বিষয়ও হয়তো এখানে যুক্ত করা হবে। সেক্ষেত্রে এই বিষয়গুলো বাস্তবায়িত হতে হয়তো আরো 2-1 বছর সময়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা নিয়ে দেশটির সব মহলে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। নানা ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। কেউ প্রশ্ন রাখছেন, বাংলাদেশে কি সত্যি ফিরছেন শেখ হাসিনা? যদি ফেরেন তাহলে কি বিমানবন্দরেই গ্রেপ্তার হবেন? তার চেয়ে বড় প্রশ্ন, সরকার কি চায় তিনি দেশে ফিরুক, বা শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি কি সরকার দিবে, নাকি 1-11-এর তত্ত্বাবধায়ক সরকারের মতো শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিবে বিএনপি সরকার? অবশ্য সময়সীমা উল্লেখ করে দেশে ফেরার ঘোষণা দেয় বিএনপি সরকারকে বিষয়টি নিয়ে কঠোর হতেও দেখা যাচ্ছে। একসময় রাজনৈতিক নেতার বক্তব্য গণমাধ্যমে প্রচার করতে না দেওয়ার কড়া সমালোচক বিএনপি এখন শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক হতে বলছে। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, শেখ হাসিনা দেশে ফেরার জন্য সেপ্টেম্বরের মধ্যে ট্রাভেল পাসের আবেদন করতে পারেন। শেখ হাসিনার সাথে চলতি মাসে দেখা করেছেন এমন একজন নেতা দাবি করেছেন, আগামী কয়েক মাসের মধ্যে পরিকল্পনা অনুযায়ী শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে 4টি কাজ শেষ করতে চায় দলটি। অন্যদিকে সরকারি সূত্রগুলো বলছে, শেখ হাসিনা যদি দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করেন তাহলে সরকারের উভয় সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। কারণ অনুমতি না দিলে সেটি ভয়াবহভাবে সরকারের বিপক্ষে যাবে। আবার অনুমতি দিলে 1-11-এর মতো আওয়ামী লীগ যেভাবে শোডাউন করবে তাতে দলটি পুরোদমে দেশের রাজনীতিতে অবস্থান ফিরে পাবে। উপরন্তু শেখ হাসিনাকে আসতে না দিলে কূটনৈতিক মহলে চাপ অনেক বেড়ে যেতে পারে। হাসিনা ফেরা নিয়ে রয়টার্সের খবর প্রকাশের পর বিবিসি বাংলা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতিক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটির শিরোনাম হলো, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে যা বলছে বিএনপি, জামাত ও এনসিপি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসি বাংলাকে বলেছেন, শেখ হাসিনার অপরাধের ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে। জনাব রিজভী বলেছেন, শেখ হাসিনা বা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতারা দেশে ফিরবেন কি ফিরবেন না, বা তারা কি করবেন সেটা তাদের বিষয়, তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। অন্যদিকে শেখ হাসিনা দেশে ফেরার যে কথা বলছেন এর পিছনে অন্তর্নিহিত কোনো রহস্য বা ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন জামাত ইসলামী নেতারা। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে বলেছেন, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া কথা বলছেন, কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সরকারের কোনো অংশ পরিকল্পিতভাবে কাজ করে থাকতে পারে। এসব রাজনৈতিক প্রতিক্রিয়া ছাড়িয়ে সাধারণ মানুষের মধ্যে শেখ হাসিনা ফিরতে পারবেন কিনা বা তাকে আদৌ সরকার ফিরতে দিবে কি সেটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। কারণ আইন বিশেষজ্ঞদের মতে দেশে ফিরতে শেখ হাসিনার প্রথম বাধা হতে পারে তার ভ্রমণ নথি। তিনি যখন দেশ ছেড়ে গিয়েছিলেন তখন তার কাছে কূটনৈতিক বা লাল পাসপোর্ট ছিল, কিন্তু 24 আগস্টে খুব দ্রুত অন্তর্বর্তী সরকার সেটি বাতিল করে। এই অবস্থায় বাংলাদেশে ফিরতে হলে তার ট্রাভেল পাস বা বিশেষ ভ্রমণ অনুমতির প্রয়োজন হতে পারে। আর সেই ট্রাভেল পাস দেওয়ার ক্ষমতা বাংলাদেশ সরকারের হাতে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, তিনি নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ট্রাভেল পাস বা ভ্রমণের অনুমতির জন্য আবেদন করবেন। সেপ্টেম্বরের শেষ দিকে কিংবা অক্টোবরের শুরুতে তিনি এই আবেদন করতে পারেন। বাংলাদেশ সরকার নিয়ম অনুযায়ী কোনো নাগরিকের পাসপোর্ট না থাকলে বা মেয়াদ শেষ হয়ে গেলে জরুরি ভিত্তিতে দেশে ফেরার জন্য যে ট্রাভেল পাস দেওয়া হয় সেটির মেয়াদ সাধারণত 3 মাস বা 90 দিন থাকে। ফলে অক্টোবরের শুরুর দিকে ট্রাভেল পাস পেলে তিনি ডিসেম্বরের মধ্যে দেশে আসতে পারবেন। বিশ্লেষকরা মনে করেন এই ট্রাভেল পাসের আবেদনের মধ্য দিয়ে শুরু হবে শেখ হাসিনার দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া। শেখ হাসিনা যদি দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেন সেটি আন্তর্জাতিক মিডিয়াগুলোতে বড় করে প্রচার পাবে। বাংলাদেশে প্রথমে ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং বর্তমানে বিএনপি সরকারের শীর্ষ মহল থেকে বারবার বলা হচ্ছে তারা শেখ হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিকভাবে ভারত সরকারের কাছে আবেদন করেছে, কিন্তু গত 2 বছরে এই আবেদনের কোনো ইতিবাচক ফলাফল দেখা যায়নি। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা যদি নিজে ফেরার জন্য ট্রাভেল পাস চেয়ে আবেদন করেন তখন সরকার পড়ে যাবে উভয় সংকটে। প্রথম সংকটটি হলো, যাকে সরকার ফেরত আনার জন্য চেষ্টা করছে বলে প্রচার করছে তিনি যখন নিজেই ফেরার জন্য আবেদন করেন তখন যদি তাকে ফেরার অনুমতি দেওয়া না হয় তাহলে সরকারের মনোভাব নিয়ে জনমনে বিরাট প্রশ্ন দেখা দিবে। একেবারে একই রকম না হলেও খানিকটা মিল আছে এমন একটা পরিস্থিতিতে 1-11-এর সময় তখনকার অন্তর্বর্তী সরকার পড়েছিল। 1-11-এর তত্ত্বাবধায়ক সরকার 2007 সালের 18 এপ্রিল শেখ হাসিনার দেশে ফেরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। তখন শেখ হাসিনা দেশে ফিরলে সরকার বেকায়দায় পড়তো এমন ধারণা থেকে তার আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তখন বিষয়টি ব্যাপকভাবে আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার পেয়েছিল। এমনকি শেখ হাসিনার দেশে আসা ঠেকানোর জন্য তখন তড়িঘড়ি করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা হুলিয়া জারি করেছিল তখনকার অন্তর্বর্তী সরকার। দেশে ফিরে গ্রেপ্তার হবেন এমন নিশ্চিত তথ্য থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সফর ও চিকিৎসা শেষে 2007 সালের 22 এপ্রিল শেখ হাসিনার ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডন হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল, কিন্তু সরকারি নিষেধাজ্ঞার কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বোর্ডিং পাস দেওয়া হয়নি এবং তিনি সেখানে আটকে পড়েন। তখনকার ডেইলি স্টার প্রকাশিত এক খবরে বলা হয়েছিল, বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞার কারণে ব্রিটিশ এয়ারওয়েজ শেখ হাসিনাকে বিমানে চড়তে দেয়নি।
বিষয়টি তখন আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হলে দেশে ও দেশের বাইরে ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। পরদিনই শেখ হাসিনার বিরুদ্ধে থাকা গ্রেফতারি পরোয়ানা তুলে নিতে বাধ্য হয়েছিল। শেষ পর্যন্ত দেশি বিদেশি ব্যাপক চাপের মুখে তখনকার তত্ত্বাবধায়ক সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় এবং সব বাধা উপেক্ষা করে 2007 সালের 7 মে শেখ হাসিনা দেশে ফিরে আসেন। সেদিন বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে ধানমন্ডি সুধা সদন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক শোডাউন করেছিল। বিশ্লেষকরা মনে করেন বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা যদি ট্রাভেল পাসের জন্য আবেদন করেন সেটি সহজেই প্রকাশ পাবে। তখন সরকার যদি সে অনুমতি না দেয় তাহলে দেশে ও দেশের বাইরে ব্যাপক সমালোচনা ও চাপের মুখে পড়বে বিএনপি সরকার। বিপরীতে শেখ হাসিনাকে ফিরতে দিলে তার পরবর্তী পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অতীতে যেমন আওয়ামী লীগের ব্যাপক শোডাউন হয়েছিল তার চেয়ে বড় শোডাউন হতে পারে এমন আশঙ্কা আছে খোদ সরকারের মধ্যে। আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা বলছেন শেখ হাসিনা নিজেই গত 2 বছর ধরে দল গোছানোর কাজ করেছেন। তিনি 125টি অনলাইন সভা করেছেন, সহযোগী সংগঠনগুলোর কমিটি দিয়েছেন, কয়েকদিন আগে আওয়ামী লীগের মহানগর কমিটিগুলো দেওয়ার কাজ শুরু করেছেন। আগামী 2 মাসের মধ্যে সবগুলো কমিটি গঠনের কাজ শেষ হয়ে যাবে। শেখ হাসিনার নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও এবং ব্যাপক পুলিশি ধরপাকড়ের মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার আগে থেকেই দলটি বড় রকমের শোডাউনে নামতে চায়। আওয়ামী লীগের একটি সূত্রের দাবি শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করতে পারে দলটি। সেটি হলে সরকার আশঙ্কা হলো আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে যেতে পারে। ফলে একদিকে শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি না দিলেও সরকারের জন্য সমস্যা, আবার অনুমতি দিলে তার চেয়ে বেশি সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। শেখ হাসিনার সাথে কয়েকদিন আগে সাক্ষাৎ করে এসেছেন এমন কয়েকজন নেতা বলেছেন শেখ হাসিনা ফেরার আগে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের সাথে ব্যাপকভাবে যোগাযোগ করার পরিকল্পনা আছে। ইতিমধ্যে সে কাজ শুরু হয়েছে। জাতিসংঘকে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হতে পারে। এরই মধ্যে আওয়ামী লীগের 6 সাবেক সংসদ সদস্যের আপিল আইপিওতে পেন্ডিং আছে। অক্টোবর প্রথম সপ্তাহে বিষয়টি শুরু হয়ে যেতে পারে। তার আগে পুরো দলকে ঢেলে সাজিয়ে প্রস্তুত করা হবে। সরকার একটি সূত্র বলছে শেখ হাসিনা এর আগে যখন বলেছিলেন তিনি দেশে ফিরবেন তখন বিষয়টি সরকারের জন্য সমস্যা ছিল না, কিন্তু দেশে ফেরার ব্যাপারে সময়সীমা ঘোষণার পর থেকে সরকারের চিন্তা বাড়িয়েছে। কারণ শেখ হাসিনা দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করলে তখন সরকারের হাতে থাকা দুটো অপশনের যে কোনো একটি বেছে নিতে হবে। সে কারণে সরকারের শীর্ষ ব্যক্তিরা তাদের আগে যেসব নীতি কথা বলতেন সেগুলো থেকে এখন তাদের সরে আসতে হচ্ছে। অধ্যাপক ইউনূসের আমলে 2024 সালের 4 ডিসেম্বর গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তখন বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এই সমালোচনা বর্তমান বিএনপি সরকারের শীর্ষ ব্যক্তিরাও করেছিলেন। অথচ এখন বিএনপি সরকার সেই পুরাতন পথে ফিরে গিয়ে গণমাধ্যমকে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ আমলে আদালত যখন তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছিল তখন বিএনপি এর বিরুদ্ধে সোচ্চার ছিল। কয়েকটি পত্রিকার সম্পাদকের সাথে কথা বলে জানা গেছে অনলাইন ভার্সনে রয়টার্সের খবরটি প্রকাশ করলেও সরকারের আপত্তির কারণে প্রিন্ট ভার্সনে তারা ছাপাতে পারেনি। বাংলাদেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের সম্পাদক বলেছেন আদালত বলেছে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচার না করতে, কিন্তু শেখ হাসিনা রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে উল্টো আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণের কথাই তিনি বলেছেন। শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন তার দলের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের অনেকেই আত্মগোপনে আছেন, তাই তিনি বলেছেন এবার তিনি দেশে ফিরছেন, একদিন তোমরাও সবাই এসো, সবাই একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করব। বিএনপির দুজন প্রথম সারির নেতা বলেছেন শেখ হাসিনার গত কয়েকটি সাক্ষাৎকারে কোনো উস্কানিমূলক বা সহিংস কোনো বক্তব্য বা বার্তা খুঁজে পাওয়া যায়নি। সেটি হলে আদালতের শরণাপন্ন হওয়া যেত। তারা বলছেন শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণের কথা বলেছেন, যার অর্থ হলো তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল সেই বার্তা দিয়েছেন। সাথে এটাও বলেছেন তিনি জনগণের কাছে প্রমাণ করে দিতে চান এই আদালত ও বিচার ব্যবস্থা কতটা প্রহসনের। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বিচার ব্যবস্থায় বিশ্বাস আছে জানিয়ে শেখ হাসিনা বলেছেন বিচার প্রক্রিয়া শুরু হলে মানুষ বুঝতে পারবে আদালতটি কতটা প্রহসনের। আপনি সেটাই প্রমাণ করতে চান। বিশেষজ্ঞরা মনে করেন শেখ হাসিনার এই বার্তাটি বেশ ইঙ্গিতপূর্ণ। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কোনো সহিংসতার বার্তা দেননি। বাংলাদেশের রাজনীতিতে সাধারণ স্লোগান হলো জেলের তালা ভাঙবো, নেতাকে মুক্ত করবো। সেখানে শেখ হাসিনা বলেছেন তিনি দলের সিনিয়র নেতাদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। আওয়ামী লীগের দুজন সিনিয়র নেতা দাবি করেছেন গত 2 বছরে গোপালগঞ্জ ও তুরাগে নিরীহ আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের মেরে ফেলার পরও দলটি কোনো সহিংস কর্মসূচিতে যায়নি। তারা বলছেন শেখ হাসিনার পক্ষ থেকে সহিংস কর্মকাণ্ড না করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনার আদালতে আত্মসমর্পণের বার্তাটি শুধু তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নয় বরং আন্তর্জাতিক মহলেও এই বক্তব্যের একটি প্রভাব থাকবে। কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোকে গত 2 বছরে সহিংস তৎপরতা চালাতে দেখা যায়নি। বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির মতো জনভিত্তি থাকা দলগুলো অতীতে বহু আন্দোলনে সহিংস হতে দেখা গিয়েছিল। সেখানে বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা উস্কানিমূলক কোনো বক্তব্য না দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং স্বাভাবিক বিচার প্রক্রিয়ার মধ্যে তার বিরুদ্ধে দেওয়া রায়কে চ্যালেঞ্জ করে দেওয়ার কথা জানিয়েছেন। এখন তিনি যদি ঘোষিত সময়ের মধ্যে দেশে ফেরার উদ্যোগ নেন এবং তখন সরকার যদি তার দেশে ফেরা আটকে দেয় তাহলে তখন পরিস্থিতি শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে চলে যেতে পারে।
বিশেষ করে আন্তর্জাতিক মহলে যেসব দেশ ও দাতা গোষ্ঠী গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকারের নীতিতে চলে তারা বর্তমান বিএনপি সরকারের কাছে কৈফিয়ত বা ব্যাখ্যা চাইতে পারে। আবার আওয়ামী লীগ তার পরিকল্পনা অনুযায়ী যদি শেখ হাসিনাকে আসতে না দেওয়ার কারণে বড় ধরনের শোডাউন করে, সেটিও শুধু দেশে নয় আন্তর্জাতিক মহলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের জনপ্রিয়তা ফিরে পাওয়ার একটা বড় নজির হয়ে দেখা দেবে। ওই পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় রকমের ভূমিকা রাখে এমন পরাশক্তিগুলো বর্তমান সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারে। আওয়ামী লীগের একটি সূত্র বলছে, ভারতে থাকা 70 থেকে 80 জন আওয়ামী লীগ নেতার সাথে শেখ হাসিনার নিয়মিত যোগাযোগ হয়। এর বাইরে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বেশ কয়েকজন নেতা আছে। এদের মধ্যে অল্প কয়েকজন দলের জন্য কাজ করেছেন, তবে ইউরোপ, আমেরিকা ও কানাডায় থাকা বেশিরভাগ নেতাই এখন দল থেকে বিচ্ছিন্ন। তাদেরকে দলের কর্মকাণ্ডে যোগ দিতে এবং দেশে ফেরার প্রস্তুতি নিতে বলা হয়েছে। যদি না ফেরেন তাহলে তাদেরকে দল থেকে বাদ দেওয়ারও পরিকল্পনা আছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র নেতারা। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।